উরিতে জঙ্গি হামলায় শহীদ হয়েছেন 18 জন ভারতীয় জওয়ান। দেশ জুড়ে এখন একটাই দাবি, পাকিস্তানকে যোগ্য জবাব দিতে হবে। তবে যুদ্ধে যাওয়ার সিদ্ধান্ত কোনো রাষ্ট্র এত সহজে নিতে পারে না। স্রেফ আবেগের বশে তড়িঘড়ি এই রকম একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া যায় না। এই রকম একটা সংবেদনশীল প্রেক্ষাপটে অনেকে নরেন্দ্র মোদীকে মনে করিয়ে দিচ্ছেন ইন্দিরা গান্ধীর কথা, যিনি 71-এর যুদ্ধে পাকিস্তানকে কার্যত চুরমার করে দিয়েছিলেন। আজ ঘণ্টাখানেকের এই সফরে আপনাদের দেখাবো সেই অধ্যায়। চোখ রাখবো ইতিহাসের পাতায়। आप मुझसे क्या चाहती है? मैं चाहती हूँ हमारी आर्मी ईस्ट पाकिस्तान में दाखिल हो। आप इसका मतलब जानती हैं? इट्स वॉर, जंग। जंग हो तो हो, मुझे इसकी परवाह नहीं है। आई डोंट माइंड इफ इट इज वॉर। তারিখটা 1971-এর 25শে এপ্রিল। এক উচ্চ পর্যায়ের বৈঠকে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ভারতীয় সেনা প্রধানকে বলেন, পাকিস্তানকে শিক্ষা দেওয়ার জন্য যুদ্ধে যেতে হলে তাই করতে হবে। তিনি কোনো কিছুর পরোয়া করেন না। ইন্দিরা গান্ধীকে এটা বলতে হয়েছিল কারণ অধুনা বাংলাদেশ বা তৎকালীন পূর্ব পাকিস্তানে সে সময় এমন ঘটনা ঘটছিল যার সরাসরি প্রভাব পড়ছিল ভারতের ওপর। পাকিস্তানের সরকার এবং সেনা পূর্ব পাকিস্তানে বসবাসকারী নিজের দেশের নাগরিকদের ওপর অকথ্য অত্যাচার চালাচ্ছিল। নির্দোষ মানুষকে হত্যা করা হচ্ছিল, কারণ পূর্ব পাকিস্তানের মানুষ পশ্চিম পাকিস্তানের অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন। পূর্ব পাকিস্তানের অধিকাংশ বাসিন্দা ছিলেন বাংলাভাষী, আর পশ্চিম পাকিস্তানের বাসিন্দাদের সিংহভাগ ছিলেন উর্দুভাষী। সংস্কৃতির দিক থেকেও দুই প্রান্তের মানুষের মধ্যে ছিল বিস্তর ফারাক। তবে সমস্ত ক্ষেত্রে ক্ষমতার হ্রাস ছিল পশ্চিম পাকিস্তানিদের হাতে। পূর্ব পাকিস্তানিরা এর প্রতিবাদে সোচ্চার হন। এতে আঁতে ঘা লাগে পশ্চিম পাকিস্তানে বসে থাকা প্রশাসনের শীর্ষ কর্তাদের। তাঁদের কণ্ঠরোধের জন্য পূর্ব পাকিস্তান জুড়ে শুরু হয় নরহত্যা, যার পোশাকি নাম ছিল অপারেশন সার্চ লাইট। শোনা যায় পশ্চিম পাকিস্তানের সরকার ও সেনার অত্যাচারে মৃত্যু হয়েছিল 3 লক্ষ মানুষের, যদিও অনেকে আবার বলেন নিহতের সঠিক সংখ্যা আরও বেশি। প্রাণে বাঁচতে ভিটে মাটি ছেড়ে পালিয়ে মানুষ ঠাঁই নিতে শুরু করে পূর্ব পাকিস্তানের সীমান্ত লাগোয়া ভারতের বিভিন্ন রাজ্যে। শরণার্থীর সংখ্যা বাড়তে বাড়তে পৌঁছয় 10 লক্ষে। ভারতের প্রধানমন্ত্রী হিসেবে ইন্দিরা গান্ধীর ওপর চাপ বাড়ছিল এই সমস্যার সমাধান খোঁজার জন্য। ইন্দিরা গান্ধীর সামনে 2টি চ্যালেঞ্জ ছিল। প্রথম, এই শরণার্থীদের থাকা খাওয়ার ব্যবস্থা করা। দ্বিতীয়, এত শরণার্থী আসার ফলে ভারতে কোথাও যাতে সাম্প্রদায়িক হিংসা না ছড়ায় তা দেখা। কিন্তু পরিস্থিতি ক্রমশই খারাপ হচ্ছিল। We don't have the place, we don't have the money, we don't have the material. We welcome help from outside, but as I said, if giving help means that people are going to think only of the refugees and forget the main problem, then it will not help the refugees and it will not help India. 1971 সালেই ভোটে জিতে প্রধানমন্ত্রী হয়েছিলেন ইন্দিরা, কিন্তু শুরুতেই প্রতিবেশী রাষ্ট্রের এই জটিলতা তাকে ঘোর সমস্যায় ফেলে দেয়। তবে ইন্দিরা বুঝেছিলেন পূর্ব পাকিস্তানের সমস্যার সমাধান না হলে শরণার্থী সমস্যারও সমাধান হবে না। ইন্দিরা একদিকে ভারতীয় সেনাকে যুদ্ধের প্রস্তুতি শুরু করতে নির্দেশ দেন, অন্যদিকে আন্তর্জাতিক মহলে পাকিস্তানের ওপর চাপ তৈরির কূটনৈতিক প্রক্রিয়াও শুরু করে দেন। मिस्टर किसिंजर, आपको प्रेसिडेंट निक्सन को यह समझाना होगा कि पाकिस्तान पर लगाम लगाने के लिए उन्हें कोई न कोई कदम उठाना ही होगा। पूर्वी पाकिस्तान में जो हालात हैं वो अब बर्दाश्त से बाहर होते जा रहे हैं। ऐसे में भारत के लिए बहुत मुश्किल होता जा रहा है कि हम चुपचाप रहकर सब देखते रहें। पूर्वी पाकिस्तान में जो हो रहा है उसे रोकना होगा। मुझे लगता है यूनाइटेड स्टेट्स को इसके लिए कुछ करना चाहिए। But I cannot give you any assurance on this. अगर यही रुख रहा तो मुझे वो करना पड़ेगा जो मैं करना नहीं चाहती। And what do you intend to do? अगर अमेरिका की सरकार और अमेरिका के राष्ट्रपति
हालात को काबू में नहीं ला सकते तो मुझे इनसे कहना पड़ेगा कुछ करने के लिए। তৎকালীন সেনাপ্রধান স্যাম মানেকশর সামনেই ইন্দিরা আমেরিকার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হেনরি কিসিঞ্জারকে স্পষ্ট জানিয়ে দেন, আমেরিকা যদি পাকিস্তানকে না আটকায় তাহলে ভারতই পদক্ষেপ নিতে বাধ্য হবে। পূর্ব পাকিস্তানের এই সমস্যাকে পাকিস্তান বরাবরই তাদের অভ্যন্তরীণ বিষয় বলে দাবি করত, কিন্তু ইন্দিরা গান্ধী স্পষ্ট জানিয়ে দেন এটা পাকিস্তানের অভ্যন্তরীণ বিষয় হতে পারে না, কারণ এই ঘটনার জেরে ভারতের বহু রাজ্যে শান্তি শৃঙ্খলা নষ্ট হচ্ছে। পূর্ব পাকিস্তান নিয়ে ওঠা প্রশ্নেরও কড়া জবাব দেন ইন্দিরা। How many people were killed according to your correspondence of British newspapers, of American newspapers, of French newspapers, Canadian newspapers, Arabian newspapers? The massacre began long before there was a single guerrilla. It is a contribution to quietening the situation, as I say. No, what does quietening mean? Does it mean that we support the genocide? And do you think it can be stopped? Do you think people are going to sit aside and watch their women raped in front of them? And say that, no, we are going to quieten the situation? That's not quietness. That is the worst possible type of war, is the worst possible type of violence. But how then, without something done to control the guerrilla activity in return for greater discipline by Well, the may I Pakistan take- army, may I can you take you secure back? these first steps? When Hitler was on the rampage, why didn't you say, let's keep quiet and let's have peace in Germany and let the Jews die, or let Belgium die, let France die? Would you say that was quiet? But how do you propose to bring about these first steps to control the exodus? It's not for us to. This would never have happened if the world community had woken up to the fact when we first drew their attention. প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী একদিকে পাকিস্তানকে কূটনৈতিকভাবে কোণঠাসা করে দিচ্ছিলেন, অন্যদিকে আন্তর্জাতিক মহলে ভারতের জন্য সমর্থন আদায় করছিলেন। পাকিস্তানের প্রতি আমেরিকার নরম মনোভাব দেখে ইন্দিরা গান্ধী 1971-এর 9 আগস্ট সোভিয়েত ইউনিয়নের সঙ্গে একটি চুক্তি করেন, যাতে দুদেশ একে অপরকে নিরাপত্তার প্রতিশ্রুতি দেয়। ওদিকে পূর্ব পাকিস্তানে পরিস্থিতি ক্রমশই খারাপ হচ্ছিল। পুলিশ, প্যারামিলিটারি ফোর্স, ইস্ট বেঙ্গল রেজিমেন্ট এবং ইস্ট পাকিস্তান রাইফেলসের বাঙালি জওয়ানরা পাক সেনাবাহিনীর বিরুদ্ধে বিদ্রোহের পথে হেঁটে নিজেদের স্বাধীন ঘোষণা করেন। সাহায্যের আশায় তারা তাকিয়েছিলেন ভারতের দিকে। অন্যদিকে চীন ও আমেরিকার বরাভয়ে পাকিস্তান লাগাতার ভারতকে উস্কানি দিয়ে যাচ্ছিল। নভেম্বরের শেষ সপ্তাহে পাক বায়ুসেনার বিমান বারবার ভারতীয় সীমার মধ্যে ঢুকতে শুরু করে। ভারতের তরফে পাকিস্তানকে কড়া হুঁশিয়ারি দেওয়া হয়, কিন্তু তারপরও আচরণ বদল তো দূরের কথা, উল্টে পাক প্রেসিডেন্ট ইয়াহিয়া খান 10 দিনের মধ্যে যুদ্ধের হুমকি দেন। তারা ভাবতেও পারেননি যে ভারতীয় সেনা তার অনেক আগে থেকেই প্রস্তুতি শুরু করে দিয়েছে। अगर नौसेना कराची पर हमला करे तो क्या सरकार राजनीतिक ऐतराज करेगी? Well, Admiral, if there is a war, there is a war. ইন্দিরা নিজের সিদ্ধান্তে অনড় ছিলেন। যুদ্ধ কার্যত অনিবার্য হয়ে পড়েছিল। প্রশ্ন একটাই, প্রথম আঘাত কে হানবে? পাকিস্তান ভারতের প্রস্তুতির বিন্দু বিসর্গ আঁচ করতে পারেনি। 1971 সালের 3রা ডিসেম্বর পাকিস্তানের যুদ্ধবিমান ভারতের কয়েকটি শহরে বোমা বর্ষণ শুরু করে। ইন্দিরা গান্ধী সে সময় কলকাতায়। जो देश दूसरों के आंतरिक मामलों में हस्तक्षेप करते रहते हैं, वही आज शांति कायम रखने के लिए उठाए गए हमारे कदमों पर हाय तौबा करने लगे हैं। भारत शांति का पक्षधर है, लेकिन अगर हम पर जबरदस्ती युद्ध थोपा गया तो
तो हम लड़ने के लिए तैयार हैं। मुझे आज ही दिल्ली लौटना होगा, आप भी मेरे साथ चलें। নির্ধারিত কর্মসূচি স্থগিত রেখেই কলকাতা থেকে দিল্লি ফেরার সিদ্ধান্ত নেন ইন্দিরা। তার কানে খবর পৌঁছেছিল পাকিস্তান আক্রমণ করেছে। দিল্লিতে এসেই ইন্দিরা গান্ধী পৌঁছে যান সেনার ম্যাপ রুমে। আলোচনায় বসেন সেনা প্রধানদের সঙ্গে। ঘড়ির কাঁটা তখন রাত 11টা পেরিয়েছে। সেনা প্রধানদের সঙ্গে আলোচনার পর ইন্দিরা মন্ত্রিসভার জরুরি বৈঠক ডাকেন। তারপর বিরোধী দলের নেতাদের পুরো পরিস্থিতি বোঝান। তারপর গভীর রাতে অল ইন্ডিয়া রেডিওর মাধ্যমে দেশবাসীর উদ্দেশ্যে ভাষণ দেন ইন্দিরা গান্ধী। कुछ ही घंटे पहले पाकिस्तानी हवाई जहाजों ने हमारे अमृतसर, पठानकोट, श्रीनगर, अवंतीपुर, उत्तरलाई, जोधपुर, अंबाला और आगरे के हवाई अड्डों पर बमबाजी की। मुझे जरा भी संदेह नहीं है कि विजयी भारत की जनता की, भारत की बहादुर सेना की होगी। এরপরই শুরু হয়ে যায় ভারত ও পাকিস্তানের মধ্যে তৃতীয় যুদ্ধ। ভারত ও পাকিস্তানের মধ্যে তখন যুদ্ধ শুরু হয়ে গেছে। ইন্দিরা জানতেন সুপার পাওয়ার আমেরিকা এই যুদ্ধে পাকিস্তানের পাশেই দাঁড়াবে। তবে ইন্দিরা গান্ধীও দাবার ছক সাজিয়েই রেখেছিলেন। তাই যুদ্ধে জেতার আগেই বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেললেন তিনি। তারপর কোন কৌশলে পাকিস্তানকে দুটুকরো করে দিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী। ৭১-এর যুদ্ধে সেই ঐতিহাসিক পর্ব এবার দেখাবো আপনাদের। ভারতীয় সেনাকে ঢাকার দিকে এগোতে নির্দেশ দেন ইন্দিরা গান্ধী। অন্যদিকে ভারতীয় বায়ুসেনা পশ্চিম পাকিস্তানের বায়ুসেনা ঘাঁটিগুলিতে বোমা বর্ষণ শুরু করে। हम लड़ रहे हैं इस उसूल के लिए कि सब देशों को स्वतंत्र होने का अधिकार है, सब लोगों को अपनी आवाज उठाने का अधिकार है, अगर उन्हें मांगे ठीक मांगे हों। और हमें पूरा विश्वास है कि जब आजादी की आवाज उठती है, न्याय की आवाज उठती है, भाईचारे की आवाज उठती है, तो हमेशा उसी की विजय होती है। 4 ডিসেম্বর 83 জন জওয়ানকে নিয়ে ভারতের লুঙ্গেওয়ালা পোস্টের দায়িত্বে ছিলেন মেজর কুলদীপ সিংহ চাঁদপুরি। ক্যাপ্টেন ধরমবীর তাকে বলেন সীমান্ত পার থেকে একের পর এক ট্যাঙ্ক ভারতে ঢুকছে। এটা ছিল পাকিস্তানের ব্রিগেডিয়ার তারিক মীরের বাহিনী। কিন্তু এই 83 জনকে নিয়েই পাকিস্তানের বাহিনীকে রুখে দেন মেজর কুলদীপ সিংহ চাঁদপুরি। রাতে বায়ুসেনা তাকে সাহায্য করতে পারেনি। সকাল হতেই ভারতীয় বায়ুসেনার হান্টার যুদ্ধবিমান হামলা শুরু করে। বোমা বর্ষণ করে পাকিস্তানের একের পর এক ট্যাঙ্ক উড়িয়ে দেয় তারা। এর মধ্যে ইন্দিরা গান্ধী ভারতের আকাশ দিয়ে পাকিস্তানের বিমান ওড়ায় নিষেধাজ্ঞা জারি করেন। ফলে পূর্ব পাকিস্তানে যুদ্ধরত পাক সেনার কাছে রসদ পৌঁছানো বন্ধ হয়ে যায়। আর এতে ভারতের অনেক সুবিধে হয়ে যায়। हम समझते हैं कि केवल हम भारत के लिए नहीं लड़ रहे हैं, केवल अपनी उसूलों के लिए नहीं लड़ रहे हैं, हम आज सारी दुनिया में जो दबे हैं, सारी दुनिया में जो वर्षों से, आज के नहीं, जो सदियों से दबाए गए हैं, चाहे वो अपने दबाएपन को न पहचान सके, वो अपनी गुलामी को नहीं पहचान सके, लेकिन हम पहचानते हैं और हम जानते हैं कि उससे आज हम नहीं लड़ेंगे तो यही धक्का हमको लगेगा। ভারতের 3 বাহিনী ততদিনে পাকিস্তানকে ঘিরে ফেলেছে। 3রা ডিসেম্বরের হামলার জবাব ভারত দিতে শুরু করে অপারেশন ট্রাইডেন্টের মাধ্যমে। 1971-এর 4 ডিসেম্বর শুরু হয় অপারেশন ট্রাইডেন্ট।
ভারতীয় নৌসেনা দুটি গুরুত্বপূর্ণ দিক সামলাচ্ছিল। একদিকে তারা বঙ্গোপসাগরের দিকে পাকিস্তানের নৌসেনাকে টক্কর দিচ্ছিল, অন্যদিকে পশ্চিম পাকিস্তানে সেনার আক্রমণের জবাব দিচ্ছিল। পাঁচই ডিসেম্বর করাচি বন্দরে লাগাতার বোমা বর্ষণ করে পাক সেনার সদর দপ্তর উড়িয়ে দেয় ভারত। বেশ কয়েকদিন ধরে সেই আগুন জ্বলতে থাকে। ভারতের হাতে ছিল যুদ্ধবিমান বহনকারী জাহাজ আইএনএস বিক্রান্ত। পাকিস্তান এই জাহাজকে টার্গেট করতে চেয়েছিল, কিন্তু ভারতের সঙ্গে তারা এঁটে উঠতে পারছিল না। জবাব দিতে জলে নামে পাকিস্তানের রণতরী টিএনএস গাজী, কিন্তু বিশাখাপট্টনমের কাছে ভারতের যুদ্ধজাহাজ আইএনএস রাজপুত পাকিস্তানের এই রণতরীকে ধ্বংস করে দেয়। একটিও গোলা ছোঁড়ার আগে পিএনএস গাজীর সলিল সমাধি ঘটে। সেই সঙ্গে পাকিস্তানের নৌসেনার কোমরও ভেঙে যায়। এর মধ্যেই ইন্দিরা বাংলাদেশকে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নেন। जब पाकिस्तान ने भारत के विरुद्ध युद्ध छेड़ ही दिया है, तो अब हमारी हिचकिचाहट भी अपना महत्व खो चुकी है। मुझे सदन को ये बताते हुए बेहद खुशी हो रही है कि भारत सरकार ने वर्तमान स्थिति और बांग्लादेश की सरकार के लगातार अनुरोध पर बहुत सावधानी पूर्वक विचार करके गण प्रजातंत्रीय बांग्लादेश को मान्यता देने का निश्चय किया है। ইন্দিরার এই ঘোষণার অর্থ ছিল বাংলাদেশ আর পাকিস্তানের অংশ হিসেবে নয়, স্বাধীন দেশ হিসেবে পরিচিতি পাবে। যুদ্ধে জেতার আগেই ভারত এই সিদ্ধান্ত নেয় যাতে যুদ্ধবিরতি হলে বাংলাদেশের বিষয়টি রাষ্ট্রপুঞ্জে ঝুলে না থাকে। যুদ্ধে পাকিস্তান ক্রমশই কোণঠাসা হয়ে পড়ছিল। শেষমেশ তারা আমেরিকার কাছে সাহায্যের আর্জি জানায়। আমেরিকা পাকিস্তানকে সাহায্যের জন্য তাদের নৌসেনার সবচেয়ে শক্তিশালী সপ্তম বহর পাঠায়। 8ই ডিসেম্বর এই খবর পায় ভারত, কিন্তু ততদিনে সোভিয়েত ইউনিয়নের সঙ্গে ইন্দিরা গান্ধী সন্ধি সেরে ফেলেছেন। তাই ভারতকে সাহায্যের জন্য সোভিয়েত ইউনিয়নও প্রশান্ত মহাসাগর থেকে তাদের 10th অপারেটিভ ব্যাটেল গ্রুপকে ভারত মহাসাগরে পাঠায়। এভাবে দুটি সুপার পাওয়ার দেশ পরোক্ষভাবে এই যুদ্ধে জড়িয়ে পড়ে। ইন্দিরা সিদ্ধান্ত নেন মার্কিন সেনাবহর ভারতের কাছাকাছি পৌঁছানোর আগেই পাকিস্তানকে আত্মসমর্পণে বাধ্য করতে হবে। সেই মতো ভারতীয় সেনাপ্রধান পাক সেনাকে আত্মসমর্পণের হুঁশিয়ারিও দেন। পূর্ব পাকিস্তানে পাক সেনা কমান্ডার জেনারেল এ নিয়াজি আমেরিকা ও চীনের ভরসায় আত্মসমর্পণ করতে অস্বীকার করেন। सरेंडर करने वाले पाकिस्तानी फौजियों के साथ अच्छा बर्ताव किया जाएगा। उनको पूरी सुरक्षा का भरोसा दिया जाना चाहिए। साथ ही ढाका के पाकिस्तानी शासकों को डराने के लिए भारतीय घेराबंदी को कड़ा किया जाएगा, ठीक वैसे ही जैसे शतरंज के खेल में घोड़ा किया करता है। सर, आगे आपकी क्या प्लान है? हम आखिरी आदमी और आखिरी गोली तक भारत का मुकाबला करेंगे और लड़ेंगे। क्या आपके पास इतनी फौज है जो भारतीय फौज का मुकाबला कर सके? ढाका जीतने के लिए भारत की फौज को मेरी लाश पर से गुजरना होगा। उन्हें मेरी छाती के ऊपर से अपने टैंक गुजारने होंगे। ততদিনে ভারতীয় সেনা 3 দিক থেকে ঢাকা ঘিরে ফেলেছে। 14ই ডিসেম্বর ঢাকায় পাক গভর্নরের বাসভবনে হামলা করে ভারতীয় সেনা। সে সময় পাক প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা গোপন বৈঠকের জন্য জড়ো হয়েছিলেন। এই হামলায় পাক সেনার আত্মবিশ্বাস ধুলোয় মিশে যায়। বিপদ বুঝে জেনারেল এ নিয়াজি যুদ্ধবিরতির প্রস্তাব দেন, কিন্তু ভারতীয় সেনাপ্রধান পরিষ্কার জানিয়ে দেন এখন আর যুদ্ধবিরতি নয়, আত্মসমর্পণ করতে হবে।
भारतीय सेना पाकिस्तानी सेनाओं के कमांडर से एक बार फिर आत्मसमर्पण के लिए कह रही है। इसके लिए हम 16 दिसंबर की सुबह 9 बजे तक बमबारी रोक रहे हैं। हम ये भरोसा दिलाते हैं कि अगर पाकिस्तानी सेना उस वक्त तक आत्मसमर्पण कर देती तो उनके साथ पूरी तरह मानवीय व्यवहार किया जाएगा। लेकिन अगर कमांडर नियाजी इस संदेश का पालन कर अपनी सेनाओं को हर जगह आत्मसमर्पण के लिए आदेश नहीं देंगे तो भारतीय सेना और अधिक ताकत से हमला कर देगी। এর মধ্যে মার্কিন বহর চট্টগ্রামে পৌঁছে যায়। আমেরিকার এই হস্তক্ষেপে ক্ষুব্ধ ইন্দিরা মার্কিন প্রেসিডেন্টকে একটি চিঠি লেখেন। डियर मिस्टर प्रेसिडेंट, अमेरिका और भारत के रिश्तों ने जो दुखद मोड़ लिया है वो काफी तकलीफ देह है। अगर दुनिया के बड़े लीडर्स ने 3 दिसंबर को पाकिस्तान के भारत पर हमले से 9 महीने पहले हुए विद्रोह पर ध्यान दिया होता और हालात की गंभीरता को देखते हुए बीच बचाव की सच्ची कोशिश की होती तो जो लड़ाई चल रही है उसे रोका जा सकता था, जंग से बचा जा सकता था। अगर शेख मुजीबुर रहमान की रिहाई के लिए सभी देश, खास तौर पर यूनाइटेड स्टेट्स ऑफ अमेरिका, अपनी ताकत और प्रभाव का इस्तेमाल करता। অন্যদিকে পাকিস্তানকে আত্মসমর্পণ করানোর প্রস্তুতিও চলছিল। এর দায়িত্বে ছিলেন ভারতের ইস্টার্ন কমান্ডের লেফটেন্যান্ট জেনারেল জগজিৎ সিংহ অরোরা। তার সঙ্গে জেনারেল স্টাফ হিসেবে ছিলেন মেজর জেনারেল JFR জেকব। 16 তারিখ সকালে জেনারেল মানেক শ মেজর জেনারেল JFR জেকবকে নির্দেশ দেন ঢাকায় গিয়ে আত্মসমর্পণের প্রক্রিয়া শুরু করতে। किसने कहा कि हम हथियार डाल रहे हैं? आप यहां सीज फायर कराने आए हैं। देखिए जनरल साहब, पिछले 3 दिनों से वायरलेस पे हम यही बातें कर रहे हैं। मेरे हिसाब से आपके लिए ये ऑफर बहुत अच्छे हैं, मान लीजिए इसे। अगर आप सरेंडर करते हैं तो आपके और आपके परिवार की सुरक्षा की जिम्मेदारी हमारी, वरना हम जिम्मेदार नहीं होंगे। नहीं, ये नहीं हो सकता। जनरल साहब, मैं आपको 30 मिनट और देता हूं, सोच लीजिए। मेरे आने तक आप इस पर दस्तखत कर दीजिएगा, वरना मुझे अपनी फौज को दोबारा लड़ाई शुरू करने के लिए हुक्म देना पड़ेगा। तो क्या सोचा आपने? क्या आप सरेंडर करने के लिए तैयार हैं? ठीक है, सो आई टेक दिस एज एक्सेप्टेड। जनरल नियाजी, सरेंडर रेस कोर्स के मैदान में होगा, ध्यान रखिए। কলকাতা থেকে ভারতের ইস্টার্ন কমান্ডের লেফটেন্যান্ট জেনারেল জগজিৎ সিংহ অরোরা ঢাকায় পৌঁছন। 1971 16 ডিসেম্বর দুপুর 2:30 শুরু হয় আত্মসমর্পণের প্রক্রিয়া। বিকেল 4:31 ঢাকা রেস কোর্সে ইস্টার্ন কমান্ডের GOC ইন চিফ লেফটেন্যান্ট জেনারেল জগজিৎ সিংহ অরোরার সামনে শুরু হয় পাক সেনাবাহিনীর আত্মসমর্পণের প্রক্রিয়া। এগুলি আত্মসমর্পণের সময় তোলা ছবি।
এভাবেই ৭১-এর যুদ্ধে ভারতের সামনে চূর্ণ বিচূর্ণ হয়ে যায় পাকিস্তান। চার দশক পর আজ ফের ভারত পাকিস্তান সীমান্তে যেন বারুদের গন্ধ। মাঝরাতে ওয়ার রুমে বৈঠক করছেন মোদি। রাতের অন্ধকারে ইসলামাবাদের আকাশে মহড়া দিচ্ছে পাক বায়ুসেনার F-16। অনেকে বলছেন এসব কি ফের আরেকটা যুদ্ধের ইঙ্গিত? যদিও বিশেষজ্ঞরা বলছেন ৭১-এর চেয়ে পরিস্থিতি এখন অনেকটাই আলাদা। তার কারণ ভারত এবং পাকিস্তান দু দেশের হাতেই এই মুহূর্তে পরমাণু অস্ত্র রয়েছে। ফলে মোদির কাজটা অত্যন্ত কঠিন। তাই ৭১-এ ইন্দিরা গান্ধী যেভাবে নজির গড়েছিলেন, দিল্লির বর্তমান শাসক সেই পথে হাঁটবে কিনা তার উত্তর দেবে একমাত্র সময়। আপাতত সেন দৃষ্টিতে শত্রুপক্ষের ওপর নজর রাখছে ভারতীয় সেনা। আর খবরের দিকে তীক্ষ্ণ নজর আমাদের। আপনাদের নজর থাক এবিপি আনন্দে। ভালো থাকবেন। শুভরাত্রি। নিবেদন করছে ডালমিয়া ডিএসপি সিমেন্ট, ঢালাই এক্সপার্ট, পাওয়ার্ড বাই খাদিমস ওয়াকিয়ার টক। সহযোগী নিবেদক সফেদ ডিটারজেন্ট পাউডার, সাফাইকা সুপারস্টার। বিবেকানন্দ হসপিটাল, দুর্গাপুর। আমরা জানি জীবনের মূল্য। ভারত দর্শন আগরবাতি, বাংলার ঘরে ঘরে। সাকসেস মেন্সওয়্যার, ড্রেস টু উইন।